নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলে জ্যোতিষ চর্চা করে থাকি এবং ভাগ্য গণনা করে থাকি। আজকে আমরা যে কুষ্টিটা দেখছি সেই কুষ্টিটি একটি ভাই কমেন্ট করেছিল। তার জন্ম 2000 সালে এবং জন্মের সময় 11টা 20 সকাল, আর জন্ম মুর্শিদাবাদে। তো আমরা তার কুষ্টি বিচার শুরু করব। আপনারাও যদি বিনামূল্যে আপনাদের ভাগ্য গণনা করাতে চান এবং সেই ভিডিও আপলোড দেখতে চান, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের স্থান, সময় এবং তারিখ, এই 3টে জিনিস, কবে কখন কোথায়, এই 3টে জিনিস লিখে কমেন্ট করুন। আমি আপনাদেরও ভিডিও বানিয়ে ফ্রিতে আপলোড করে দেবো। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী বলে শুরু করছি। আচ্ছা, এই যে জাতক, তার কুষ্টির দিকে দেখা যাচ্ছে লগ্ন আছে, যেটা প্রথম ঘর আমরা যেভাবে দেখি। তো যেখানে 3 লেখা আছে, এটাই এনার লগ্নের প্রথম ঘর। সেখানে লগ্ন পড়েছে, অর্থাৎ 3 নম্বর রাশির লগ্ন, অর্থাৎ মিথুন লগ্ন। এবং চন্দ্র যেখানে বসে আছে সেটা হচ্ছে 1 লেখা আছে যেখানে, অর্থাৎ মেষ রাশির ঘরে। তো এনার হচ্ছে মেষ রাশি। তাহলে এনার মিথুন লগ্ন, মেষ রাশি। এবার প্রথম ঘর যেখানে দেখছি, প্রথম ঘর ফাঁকা, প্রথম ঘর হচ্ছে স্বয়ং নিজে। আচ্ছা, এরপর আছে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর যেখানে 4 লেখা আছে, এই ঘরটিতে বসে আছে রাহু। তো রাহু দ্বিতীয় ঘরে বসে, দ্বিতীয় ঘর হচ্ছে ধন কুটুম বাণীর ঘর। তো দ্বিতীয় ঘরে রাহু বসা অর্থাৎ কথাবার্তাকে ভীষণ ডিপ্লোম্যাটিক করবে, চাতুরীর সঙ্গে কথাবার্তা বলবে, কথাবার্তা ডিপ্লোম্যাটিক হবে, কিন্তু ধন কুটুম বাণী। তো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু খারাপ ফল দেবে, কেন রাহু এখানে বসে আছে এবং রাশিটা চন্দ্রের। তো রাহু চন্দ্রের রাশিতে বসে খারাপ ফল দেয়, কেন গ্রহণের মতো এফেক্ট দেয়। রাহুর কাজ হচ্ছে চন্দ্রকে গ্রহণ করে নেওয়া। তো সেই জন্য এখানে কিছু নেগেটিভ ফল দেবে। তো ধন, টাকা পয়সা জমার ক্ষেত্রে খারাপ, যেহেতু রাহু। আর কুটুম্বদের সঙ্গে সম্পর্ক কিছু তিক্ততাপূর্ণ হতে পারে। আর কথাবার্তার দিক দিয়ে যেহেতু রাহু খুব ডিপ্লোম্যাটিক, তো সেই কথাবার্তার মধ্যে সেই ডিপ্লোমেসিটা দেখা যাবে। আচ্ছা, তারপরে আসছি তৃতীয় ভাবে। তৃতীয় ভাব ফাঁকা। তারপরে চতুর্থ ভাব। চতুর্থ ভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ঘরটাও ফাঁকা, পঞ্চম ভাবও ফাঁকা, ষষ্ঠ ভাবও ফাঁকা, সপ্তম ভাবও ফাঁকা। তো এইটা হওয়ার একটা কারণ আছে। এটার মানে হচ্ছে কি, দেখুন রাহু আর কেতু, কেতু বসেছে ঠিক অষ্টমভাবে এসে, যেখানে 10 লেখা আছে সেখানে বসেছে ইউরেনাস, নেপচুন এবং কেতু। তো ইউরেনাস আর নেপচুন এবং প্লুটো, এই 3টি প্ল্যানেটকে আমরা বৈদিক জ্যোতিষে বিচার করি না, সেজন্য আমরা শুধু কেতুকেই ধরবো। তো রাহু এবং কেতুর মাঝখানে একটা সাইড ধরে দেখা যাচ্ছে, রাহুর পর থেকে, যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই আস্তে আস্তে, তো রাহুর পর থেকে কেতু পর্যন্ত কোনো প্ল্যানেট নেই, প্লুটো আছে। তো প্লুটোকে তো আমরা ধরছি না, যেরকম আমি আগেও বললাম। তো এই যে একটা সাইড পুরো ফাঁকা এবং বাকি সমস্ত প্ল্যানেট কী হয়েছে, রাহুর আর কেতুর অন্য সাইডে চলে এসেছে। তো রাহু আর কেতু সবসময় অপোজিটে বসে একে অন্যের। তার একটা সাইড যখন কোনো প্ল্যানেট থাকে না এবং সমস্ত প্ল্যানেট, মানে রাহু কেতু ছাড়া বাকি যে 7টা ইম্পর্টেন্ট প্ল্যানেট আছে নবগ্রহের মধ্যে, সেই 7টা প্ল্যানেট যখন আমার ডান দিকে পড়ে যাচ্ছে বা বাঁ দিকে পড়ে যাচ্ছে, কোনো এক সাইডে পড়ে যাচ্ছে রাহু কেতুর, তখন তাকে বলি আমরা কাল সর্প যোগ বা কাল সর্প দোষ। তো ভয় পাওয়ার সেরকম কিছু নেই, এটাকে আগে এই সব নিয়ে অনেক বেশি ভয় দেখানো হতো। তো এখানে আছে, হ্যাঁ কালসর্প দোষ আছে, সেটা কারণ সব কিছুই একটা বেল্টের মধ্যে পড়ে যাচ্ছে, রাহু কেতুর একটা সাইডে পড়ে যাচ্ছে সবকটা প্ল্যানেট। কিন্তু কালসর্প দোষের মধ্যেও যদি ভালো কিছু গ্রহ ভালো ঘরে বসে, তাহলে সে ভালো ফল দেয়। তো এই নিয়ে ভয় পাওয়ার বা মানুষকে ভয় পাইয়ে দিয়ে নার্ভাস করে দেওয়ার কোনো মানে হয় না। তার জীবন যে একেবারে বৃথা এরকম নয়। তার ভালো ঘরে যে সমস্ত গ্রহগুলো বসেছে তারা ভালো ফলই দেবে। তবে হ্যাঁ, কালসর্প দোষের কিছু তো প্রভাব পাওয়া যায়, সেটা হচ্ছে বাধা বিঘ্ন। আমার নিজের দেখা যাদের, মানে আমি কুষ্টি বিচার করেছি এবং কালসর্প দোষ আছে, তাদের থেকে পরীক্ষা করে দেখা যে তাদের জীবনে বাধা বিঘ্ন প্রবল পরিমাণে থাকে। একটা হওয়া কাজ যেটা সাধারণ মানুষের একবার জায়গায় দুবারে হয়ে যায়, তার 5বার 6বার লাগে। বা যেখানে যা কিছুতেই হাত দেয় প্রথমবারে ফেলিয়ার হয়, বা এরকম সচরাচর মানে প্রথমেই সাকসেসফুল হওয়া বা ইজিলি সাকসেস পাওয়াটা তাদের ভাগ্যে থাকে না বা কম থাকে। তারা সাধারণত পরিশ্রম করে অন্যদের থেকে কম্পারেটিভলি একটু বেটার, বেশি এফার্ট দিয়ে বেশি চেষ্টা করে তবেই তাকে ভাগ্যার্জন করতে হয়, ভাগ্যে কোনো কিছু সফল হতে হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, কালসর্প দোষ আছে যার জন্য পরিশ্রম হয়তো বেশি থাকবে, ভাগ্যে বাধাবিঘ্ন বেশি থাকবে। আচ্ছা, তারপর আমরা অষ্টমভাবে কেতুর বিষয়ে আলোচনা করি। অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘর আর অকাল্টেরও ঘর। তো এইখানে কেতু বসেছে। কেতু হচ্ছে অকাল্টের সঙ্গে ডিপলি কানেক্টেড, কিন্তু
কেতু স্পিরিচুয়ালের সঙ্গে কানেকশন করে, কেতু হচ্ছে সাডেন কিছু ঘটে যাওয়াকে রিলেট করে, এবং অষ্টম ভাবও কিন্তু সাডেন কিছু ঘটারও একটা কানেকশন মানে আছে, অষ্টম ভাবের মধ্যেও আছে সেই প্রভাবটা। তো এখান থেকে যেটা কেতু যেটা করবে, অকাল্টের প্রতি প্রচণ্ড আকর্ষণ বাড়িয়ে দেবে, অকাল্টের প্রতি একটা সবসময় আকর্ষণ থাকবে। জ্যোতিষতন্ত্র মন্ত্র এইসবে অন্য সময় না আসুক, অন্তত কেতুর দশায় বা অন্তর্দশায় আসবেই। আচ্ছা, তারপরে আসছি নবমভাবে। আরেকটা জিনিস, অষ্টমভাবে কেতু থাকলে, অষ্টম ভাবটা আমাদের শ্বশুরবাড়ির ঘর, অষ্টম ভাবটা মামার বাড়ি ঘরও বলা হয়। তো সেইখানে একটা কেতুর এফেক্ট দেখা যায় অনেক ক্ষেত্রে, শ্বশুরবাড়ি বা মামার বাড়ি বা দুটোতেই কেতু থাকলে দেখা যায় যেটা, যে তাদের আর্থিক বা পারিবারিক অবস্থা সেই খুব উচ্চমানের বা সাধারণত খুব হাইফাই হয় না, বা কম্পারেটিভলি নিজের পৈতৃক যে বাড়ি ঘর তার তুলনায় কমা হয়, তার তুলনায় তারা একটু কম অবস্থাপন্ন হয়, এটা দেখা যায়। আচ্ছা, তারপর আসছি আমরা নবমভাবে, যেটা ভাগ্যভাব। নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, পিতার ভাব। তো আর হচ্ছে স্পিরিচুয়ালিটির ভাব। তো নবমভাবে বসে আছে শুক্রাচার্য, ভেনাস, আর আছে সূর্য, সান, আর আছে মার্কারি, বুধ। তো লগ্নপতি বুধ, মিথুন লগ্নের লগ্নপতি বুধ, তাই এই যে কুষ্টিটা পুরোটা, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু বুধ। সে গিয়ে ভাগ্যভাবে বসেছে, এটা খুব ভালো জন্য। লগ্নপতি স্বয়ং নিজের ভাগ্যভাবে বসা মানে নিজেকে স্বয়ং ভাগ্যকে সাহায্য দেওয়া। তো এই ক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যাবে বুধের দ্বারা। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে সূর্য আছে। সূর্য নবমে চলে আসার জন্য কি হচ্ছে, সূর্য হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে তৃতীয় পথি, যেখানে 5 লেখা আছে সেটা সিংহ রাশি এখানে দেখুন 5 নম্বরে হচ্ছে তৃতীয় ভাব পড়ছে লগ্ন থেকে হিসাব করলে। তো তৃতীয় ভাব হচ্ছে বাধাবিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোট ভাই বোনের ঘর। তো ছোট ভাইয়ের যোগ বানায়, কিন্তু তার সঙ্গে আরেকটা কী করে, বাধাবিঘ্নেরও তো ঘর এবং ছোট যাত্রারও ঘর। সেটা নবমভাবে বসে উল্টো দিকে বসে পরাক্রমে বা ঘরে বা নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে পরাক্রম বাড়বে কিন্তু ছোট যাত্রা বাড়বে, এবং তার সঙ্গে বাধাবিঘ্ন যথেষ্ট পরিমাণে থাকবে। তো বাধাবিঘ্নগুলোকে কাটিয়ে, পরিশ্রম দিয়েই কাটিয়ে উঠতে হবে, এবং সেই বাধাবিঘ্নগুলো ভাগ্যে বসে গেছে মানে সারা ভাগ্য জীবনময় বাধাবিঘ্নগুলো ফেস করতে হবে, করতে করতে অবস্টাকেলগুলোকে ওভারকাম করতে করতে এগোতে হবে জীবনে। সেটা খারাপ কিছু না, সেটা মানুষকে স্ট্রং বানায়। আচ্ছা, আর তারপরে আছে শুক্র আছে। শুক্র এখানে আবার খুবই ভালো ফল দেবে। শুক্র এখানে অত্যন্ত স্পিরিচুয়াল বানাবে, এবং শুক্র নিজেও একজন কিন্তু শুক্রাচার্য দানবগুরু দৈত্যগুরু হলেও তিনি একজন গুরু, এবং গুরু এসে নবমভাবে বসা সেটা গুরুর সঙ্গে সম্পর্ক ভালো করে, গুরুর সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে তৈরি করে, বন্ডিং মজুদ করে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে, বুধ এবং শুক্র খুব ভালো ফল দেবে নবমভাবে। আর সূর্য যেটা করবে, একটু বাধাবিঘ্ন বাড়াবে, পরাক্রমটাও বাড়াবে। আরেকটা যেটা করবে, সূর্য হচ্ছে বিচ্ছিন্নতাবাদী গ্রহ। তো সূর্য হচ্ছে পিতার সঙ্গে সম্পর্কে একটু মনোমালিন্য আনতে পারে, যদিও বুধ এবং শুক্র মিলে সেটাকে ব্যালেন্সও করবে। আচ্ছা, তারপরে আসছি দশম ভাব। দশম ভাবে মঙ্গল আছে। মঙ্গল সাধারণত দশম ভাবে দিশাবলী হয়, ভালো হয়, দিশাবলী অর্থাৎ পাওয়ারফুলও হয়। কিন্তু যেহেতু মঙ্গল হচ্ছে বুধের চূড়ান্ত শত্রু, তো এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল দশমভাবে বসে খারাপ ফল দেবে। খারাপ ফল ইন দ্য সেন্স পরাক্রম বা একটা কী বলবো, একটা উদ্যম, এই জিনিসগুলো বজায় থাকবে মঙ্গল যেটা দেয় কর্মেভাবে। কিন্তু কর্মে বাধাবিঘ্ন আর সমস্যা, অহেতুক কর্মক্ষেত্রে জটিলতা, এইগুলো তৈরি করবে মঙ্গল। আর মঙ্গল যেটা অপোজিটে দৃষ্টি দেবে, যেটা চতুর্থভাবে পড়বে গিয়ে, সেটা হচ্ছে ভূমিমাতা ভাবনার ঘরে। সেখানেও মায়ের সঙ্গে মনোমালিন্য করার সম্পর্ক মানে এই হওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু চতুর্থভাব ফাঁকা। চতুর্থভাবে কোনো গ্রহ থাকলে সাধারণত সেই মনোমালিন্য লেভেলটা অতটা জায়গায় পৌঁছায় না, কিন্তু যখন মঙ্গল একটা ক্রূর গ্রহ বসে ভূমিমাতা বাহনের উপর দৃষ্টি দিচ্ছে, সেইখানে মানে ঘর বাড়ি বা ভূমির দিক থেকে একটু বেটার রেজাল্ট দেয়, কিন্তু ভালো রেজাল্ট দেয়, কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক যেগুলো কী বলবো, যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, প্রেম ভালোবাসা, হিংসা, দেশ, এই ধরনের সম্পর্ক যেগুলো মানবিক সম্পর্ক, সেগুলোর মধ্যে খারাপ এফেক্ট দেয় মঙ্গল এখানে। তো মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আনবে। আচ্ছা, তারপরে আসছি একাদশ ভাব। একাদশভাবে আছেন, যেখানে 1 লেখা আছে, সেখানে আছে শনি, চন্দ্র এবং বৃহস্পতি। তো শনি, চন্দ্র এবং বৃহস্পতি, এর মধ্যে চন্দ্র এবং বৃহস্পতি একসাথে বসলে আমরা একটা যোগ হিসাবে গণনা করি, সেটা হচ্ছে গজকেশরী যোগ। এটা বেশ অনেকেই শুনে থাকবে। তো গজকেশরী যোগ বেসিক্যালি খুব ভালো একটা ফল দেওয়ার পরিস্থিতি তৈরি করে। তো এইখানে
জুপিটার, আমি ইন্ডিভিজুয়ালি বলছি, জুপিটার এখানে খুব ভালো ফল দেবে। জুপিটার বা বৃহস্পতি মিথুন লগ্নের ক্ষেত্রে অত্যন্ত যোগকারক গ্রহ। সে গিয়ে একাদশভাবে বসেছে, আর একটা জিনিস যেটা করবে এখানে সেটা হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে খুব ভালো। একাদশ ভাব হচ্ছে লাভ, ইচ্ছাপূর্তি, বড় ভাই বোন আর ছোটোখাটো রোগেরও ঘর। তো লাভ, ইচ্ছাপূর্তি এইগুলো খুব ভালো হবে, টাকা পয়সা আমদানিও হবে, আর বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করবে। তবে ছোটোখাটো রোগেরও যেহেতু ঘর, ছোটোখাটো রোগও বৃহস্পতি এখানে দেবে। আচ্ছা, তারপরে আছে চন্দ্র। চন্দ্র সাধারণত মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র যেহেতু বুধের চূড়ান্ত শত্রু, তো মারক গ্রহ, কিন্তু চন্দ্র এখানে কিন্তু দ্বিতীয় পতি, যেখানে 4 লেখা আছে, অর্থাৎ ধনকুটুম বাণীর অধিকারী। তো ধনকুটুম বাণীর মালিক এসে একাদশভাবে লাভের ঘরে, ফাটকা লাভ, আমদানি, ইচ্ছাপূর্তি, এই আনসার্টেন গেইনস এইসবের ঘরে এসে যখন বসে, তখন টাকা পয়সার আমদানি করাবে। টাকা পয়সা আমদানি বৃহস্পতিও করতে সাহায্য করবে। চন্দ্র সেখানে বসেছে, চন্দ্র দ্বিতীয় পতি হয়ে একাদশভাবে বসেছে, একটা খুব সুন্দর ধনযোগ। এটা টাকা পয়সার আমদানি, ফাটকা লাভ ইত্যাদি হতে থাকবে। এবং চন্দ্র এখানে বসার জন্য যেহেতু মারক গ্রহ, তাই ছোটোখাটো রোগ ভোগও দেবে, কিন্তু চন্দ্রের আরও বেশি করে খারাপ দিতে পারত যদি না বৃহস্পতির সঙ্গে বসতো। ফলে চন্দ্র বৃহস্পতির সঙ্গে বসে একটা মিক্সড হয়ে যাবে, এবং চন্দ্রের একটা মানে চন্দ্রের ওপরে বৃহস্পতি একটা সব কিছুর ওপরে যখন দৃষ্টি দেয় বা সঙ্গে বসে না, বৃহস্পতি তো সব থেকে বড় প্ল্যানেট সোলার সিস্টেমে, তো তার নেগেটিভ ইম্প্যাক্টটাকে কমিয়ে দেয়, অনেক কন্ট্রোল করে দেয়। এবং বিশেষ করে এখানে বৃহস্পতি পজিটিভ হয়ে বসেছে, সেই চন্দ্রের যেটুকু নেগেটিভিটি সেটাও কমে যাবে এবং মোরালেস পজিটিভ রেজাল্ট দেবে। তো বৃহস্পতি এবং চন্দ্র এখানে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে কনজাঙ্ক্ট হয়ে। এবার আসছে শনি। শনি এখানে নিচস্থ হয়ে যায়, কেন? এটা মেষ রাশির ঘর। তো মেষ রাশির ঘর, মিথুন লগ্নের ক্ষেত্রে শনি যোগকারক, কিন্তু মেষ রাশির ঘরে শনি নিচস্থ হলে তার, আমরা অনেক জ্যোতিষরা, অনেকে আলোচনা করে, জ্যোতিষরা এটাকে এইভাবে ব্যাখ্যা করে থাকতেন আগে, বা এখনও আমি জানি না হয়তো করেন, যে আমার ক্ষেত্রেও করেছেন, যে নিচস্থ মানে ভাবেন দুর্বল, কিন্তু নিচস্থভাবে দুর্বল নয়। নিচস্থ মানে তার মধ্যে নিচতা প্রাপ্তি হয়েছে, সে খারাপ হয়েছে, সে দুর্বল হয়নি। এবং উচ্চস্থ হওয়া মানে আরও ভালো ফল দেওয়া, কিন্তু নিচতা হওয়া বা নিচস্থ হওয়া মানে সে কিন্তু খারাপ ফল দেয়। তো সে দুর্বল হয় না, সে খারাপ ফল দেয়। তো এখানে শনি খারাপ ফল দেবে মোস্টলি। তো সেই খারাপ ফলটা আরও বেশি পরিমাণে হতে পারত। টাকা পয়সা, আমদানি, ফাটকা লাভ যেগুলো হচ্ছে সেগুলোকে নষ্ট করে দিতে পারতো। শনি একা খুব পাওয়ারফুল, কিন্তু যেহেতু বৃহস্পতি বসেছে, বৃহস্পতিকে দেবগুরু, তাকে তার মর্যাদা শনি দেয়। তার সঙ্গে যখন বসেছে, তার নেগেটিভ ইম্প্যাক্টটা, শনির নেগেটিভ ইম্প্যাক্টটাও বৃহস্পতি কমিয়ে দিতে সাহায্য করবে। তাই শনি যতটা নেগেটিভ দিতে পারতো ততটা নেগেটিভ দেবে না, তবে পজিটিভ শনি দেবে না। এবং যেটা ইচ্ছাপূর্তি বা লাভের ক্ষেত্রে ঘাটতি যেগুলো করানো, সেগুলো শনি করবে। তো দুটো গ্রহ যেটা পজিটিভ করছে কিছুটা, শনি সেখানে কিছুটা নেগেটিভ করে দেবে। তো তারপরে আসছে দ্বাদশ ভাব ফাঁকা, তার এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল কুষ্টিটা। তো আমরা এখানেই কুষ্টি বিচার সম্পন্ন করছি। আর এনা যদি ডিটেলসে জানার থাকে, নিয়ে আমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল কনসালটেশনের জন্য। তো ভিডিও এখানেই শেষ হচ্ছে, ধন্যবাদ।